আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান, ডক্টর সুলতানা বানু কর্তৃক অনুবাদিত, এবং মূল বইটি হচ্ছে ইবি হারলক কর্তৃক রচিত ডেভেলপমেন্টাল সাইকোলজি, এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ। আমি আজকে বইটি পাঠ করছি। আজকের তারিখ হচ্ছে 6/2/2025। কিছু কথা আমি বই পাঠ শুরুর আগে আমি বলে নিচ্ছি। কথাগুলো নিজের কাছে বলাটা অনেকটা প্রয়োজন মনে করেছি, যার জন্য বলছি। তো অনেকেই হয়তো আমার প্রতি রাগ করতে পারেন, বিরূপ মনোভাব করতে পারেন, কিন্তু আমি একটা জিনিস সবসময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করি। যেহেতু জীবনে কখনো কোনো রাজনৈতিক দলে ভিড়ি নাই, কোনো রাজনীতি করার ইচ্ছে নাই, কিন্তু যারা আমাদের পলিসি মেকার তারা যদি একটা ভুল সিদ্ধান্ত নেয়, তাদের যদি একটা ভুল ডিসিশন হয়, সেই জিনিসগুলো নিয়ে অনেক সময় বলার চেষ্টা করি বা অনেক সময় প্রতিবাদ করি, যাই হোক না কেন। সোজা কথা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় আছি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সে যে কোনো ধরনের অন্যায়ই হোক। গতকাল ঢাকা 32 নম্বরের বাড়িতে বুলডোজার দিয়ে হামলা করেছে, গুড়িয়ে দিয়েছে, আগুন ধরিয়েছে, আরও নানান কত কিছু। মানে কি আপনাদের মস্তিষ্কে কি চলে, কি মানে এটা দিয়ে আপনাদের কি বেনিফিট হলো? আপনাদের কোনো বেনিফিট হয়েছে? অথচ নিজেদের বিপদ বাড়াচ্ছেন, আমার এমনটাই মনে হচ্ছে। আপনারা কি ভবিষ্যতে চিন্তা করেন না? আপনারা কি এদেশে থাকবেন না, নাকি টাকা পয়সা কামিয়ে আবার অনেক বড়সড় আওয়ামী নেতাদের মতো ভাগবেন দেশ থেকে? এই কি আপনাদের নিয়তি, বা এই কি আপনাদের ইচ্ছা, এই আপনাদের আশা? মানে আমাদের মগজের যে কি একটা পচন ধরে গেছে আমাদের এই জাতির মগজে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। একে তো শিক্ষা শেষ, একদম গ্যারান্টি বাংলাদেশের শিক্ষা শেষ। আমি এর কোনো উন্নতির আমি তেমন ভালো কোনো দিক দেখছি না বাংলাদেশের শিক্ষার। অথচ এই খাতটাকে আপনারা চাইলে সংস্কার করতে পারতেন। আপনারা বিতর্কিত বিষয়গুলো নিয়ে শুরু করেছেন। মুক্তিযুদ্ধের আপনারা এখানে কেন টানা লাগবে? মুক্তিযুদ্ধের উমুক করতে হবে, তুমুক করতে হবে, কি আজব, কি শুরু করলেন? আপনারা ভালো থাকতে পারবেন? আমি একটা জিনিস বিশ্বাস করি, যে যদি আমি নিজে পাপ করি, আমি কোনো ভুল করি, সেই ভুলের সাজা, সেই পাপের সাজা আমাকে অবশ্যই পেতে হবে। সেই ভুলের সাজা, সেই পাপের সাজা আমাকে অবশ্যই পেতে হবে। অনেক দিন আগে কোনো একটা সিনেমাতে একটা বাবা, সে একজন সন্ত্রাসী থাকে, সে একজন টেরোরিস্ট থাকে। তো সেই টেরোরিস্ট যেই বাবা, ওই বাবাটা তার সন্তানকে বলছিল যে ইফ ইউ সিন ইউ হ্যাভ টু পে, ইফ ইউ সিন ইউ হ্যাভ টু পে। আমার কাছেও আপনাদের উদ্দেশ্যে এটাই বলা হচ্ছে, বা আমি এটাই বলতে চাচ্ছি, যে যদি আপনি পাপ করেন, এটার সাজা আপনি ভবিষ্যতে পাবেন, ভবিষ্যৎ আপনাকে দিবে। এটা আপনি নির্দ্বিধায় ধরে রাখতে পারেন। এটা প্রকৃতির একটা বিধান, এটা প্রকৃতির বিধান। আপনি পাপ করবেন, আপনি সাজা পাবেন না, তা হয় না। হ্যাঁ, শেখ হাসিনা অনেক খারাপ, বঙ্গবন্ধু অনেক খারাপ, সেটা নেওয়া এটা আমি ধরে নিই, তারা অনেক খারাপ, অনেক খারাপ, অনেক খারাপ। শেখ হাসিনা নিঃসন্দেহে খারাপ কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে। বঙ্গবন্ধু ধরে নিলাম অনেক খারাপ কাজ করেছে, কিন্তু একটা ভালো কাজও কি করেনি? একটা ভালো কাজও কি করেনি? আমি শেখ হাসিনার পক্ষে বলার জন্য বলছি না, কিছু না কিছু তো ভালো কাজ অবশ্যই সে করেছে, করেছে না? কিছুটা তো করেছে। কিন্তু আপনারা যা শুরু করেছেন, আমি খুব ভালো কিছু আশা করতে পারছি না। এখন জানি না ভবিষ্যৎ কী হবে, কী হতে পারে, আমি কিছুই বলতে পারছি না।
কারণ আপনারা ভারত বিদ্বেষও বাড়াচ্ছেন। ভারত বিদ্বেষ আমার কাছে মনে হয় না যে খুব ভালো কিছু বয়ে আনবে। হ্যাঁ, ভারতের সাথে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা কেন এখন পর্যন্ত একটা ট্রানজিট বের করতে পারি নাই ভারতের কাছে, নেপাল ভুটানের সাথে কেন আমাদের দেয় নাই? এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমাদের কূটনীতিক মহলে খুব উচ্চমানের লোকসম্পন্ন লোক হতে হবে এবং দূরদর্শী লোক হতে হবে। কেউ একটা কিছু বলল আর জি হুজুর জি হুজুর জি হুজুর এই ধরনের কথা বললে চলবে না। যে কোনো দেশের সাথে আমাদের কোনো নতজানু পররাষ্ট্রনীতি যেন না হয়। আপনাদের অনেকের দেখছি যে পাকিস্তান প্রীতি বেরিয়ে গেছে, অনেক পাকিস্তান প্রীতি, অনেক বেশি পাকিস্তান প্রীতি। যাই হোক, আসলে এ ধরনের ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলতে ইচ্ছা করে না। বললে অনেক শত্রু বেড়ে যাবে, অনেকে নানান কিছু মিন করবে, নানান ট্যাগ দেওয়া শুরু করবে, আওয়ামী দালাল, উমুক দালাল, তুমুক দালাল, ভারতের দালাল, নানান কথা। কিন্তু ভাই, ভারত কিন্তু মানে এত সহজে আপনি ভাববেন না যে এত সহজে সব কিছু নিচ্ছে। তারা আপনারা অনেক হুটহাট করছেন, অনেক কিছু করছেন, উমুক করছেন, ভারত গুড়িয়ে দিবেন, তুমুক করবেন, দিল্লি দখল করবেন। ভারত কিন্তু কোনো স্টেটমেন্টই দেয় নাই। অথচ দেখলাম পাকিস্তানের ডিফেন্স থেকে একটা ভেরিফাইড করা পেজ থেকে পাকিস্তানের যে এই মূর্তি ভেঙেছে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে 32 নম্বর ভেঙে দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা পর্যন্ত মানে অনেকটা খুশি, তারা অনেকটা, তাদের অনেক ভালো লাগা কাজ করছে এমন কিছু। দেখুন, আমি আপনাকে স্পষ্ট বলে দিই, যতটুকু ইতিহাস জেনেছি, যতটুকু বুঝেছি, নিজের কাছে যা সত্যি মনে হয়েছে, সেখান থেকে যদি আমি আপনাদের বলি, ব্রিটিশদের কাছ থেকে 1947 সালে আমাদের দেশভাগ হয়। সেখান থেকে পরবর্তীতে দুটা রাষ্ট্রের সৃষ্টি হয়, ভারত পাকিস্তান। মূলত পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষের ভাষাটা পর্যন্ত তারা তাদের রাষ্ট্রভাষা, এই পাকিস্তানের রাষ্ট্রভাষা তারা করতে চেয়েছিল উর্দু। কিন্তু যেহেতু এখানে বাংলা ভাষাভাষী আছে, তারা আমাদের নিজেদের ভাষায় কথা বলতে দিতে বারণ করতো অনেকটা। তারা চাচ্ছিল রাষ্ট্রভাষা বাংলা যাতে না হয়। কিন্তু তার পরবর্তীতে বাঙালি জনগণ ঝাঁপিয়ে পড়ল ভাষা আন্দোলনের জন্য, এবং এই ভাষা আন্দোলনের জন্য, এই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে তাদের শহীদ হলো। গেল প্রথম কথা। 54 সালে যুক্তফ্রন্ট হলো, যুক্তফ্রন্টের নির্বাচনে ভোটে জেতার পরও আমাদের বানচাল করা হলো নানান কাহিনী। আরও পরবর্তীতে 61, 63 এরকম আরও অনেক কাহিনী আছে। এর ভিতরে আপনারা আরেকটু পড়লে জানবেন। 66-তে আমাদের 6 দফা মেনে নেয়নি, পরবর্তীতে 6 দফা বেড়ে 1969 সালে হলো 11 দফা। এই 1969 সালে যখন 11 দফা তেমনভাবে তারা মেনে নিতে চাচ্ছে না, এবং তখনও একজনকে মেরে ফেলা হলো। একজন, সে কি ছাত্র ছিল? খুব সম্ভবত ছাত্রই ছিল, শহীদ আসাদ। হ্যাঁ, সে খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমি দুঃখিত, আমি একজ্যাক্ট জিনিসটা মনে করতে পারছি না। তবে সেই শহীদ রক্তমাখা আসাদের যেই শার্ট, সেই শার্টই ছিল 1969 সালের গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। এই শহীদের বাবা বলেছিল যে আমি একটা ছেলে হারিয়েছি, কিন্তু আমি লক্ষ লক্ষ ছেলের বাবা হয়েছি, আমি লক্ষ লক্ষ ছেলে পেয়েছি এক ছেলেকে হারিয়ে। পরবর্তীতে 70 সাল আপনারা জানেন, এবং পরবর্তীতে 71 সাল। 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিল। 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণেই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা এখন আবার নতুনভাবে ইতিহাস আরেকটা দেখলাম যে একটা বিকৃতির পর্যায়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে 25শে মার্চ কালো রাত, পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ল। সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ল খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, কিংবা আশেপাশে খুব সম্ভবত থানার উপর, কোনো একটা পুলিশের থানা এরকম কোনো একটা কিছুর উপর, অথবা দ্বিতীয়ত বা প্রথমত মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, হলগুলোর মধ্যে। এই শুরু হলো অনেকটা যুদ্ধের মতো। কিন্তু পাকিস্তানি বাহিনী মানুষকে জানতেই দিত না। এমন যুদ্ধ তারা শুরু করে দিয়েছে মার্চে, কিন্তু এপ্রিল, মে, জুন অনেকেই, যারা তখন তো আমাদের মতো এত ভাইরাল হওয়ার কোনো যুগ ছিল না,
সেই সময়টাতে তারা মানুষকে জানতেই দিত না যে না এটা তেমন কিছু হয় নাই, ঢাকাতে তেমন কোনো হয় নাই, কিছু বিদ্রোহীরা আন্দোলন করছে তাদের দমানো হচ্ছে, এই জাতীয় কিছু বা তেমন কিছু ঘটে নাই। অথচ তারা নির্বিচারে মানুষ হত্যা করে চলছিল একের পর এক। পরবর্তীতে জানেন এই 9 মাস 9.5 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর আমরা পেয়েছি, এবং পরবর্তীতে একটি স্বাধীন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে আমরা এই বাংলাদেশকে পেয়েছি। এই পাওয়ার পিছনে কি বঙ্গবন্ধুর অবদান নেই? বঙ্গবন্ধুর যতটুকু ইনফ্লুয়েন্সিং পাওয়ার ছিল, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, সাধারণ আপামর সাধারণ জনমানুষকে, এই বঙ্গবন্ধুর পরবর্তীতে বাংলাদেশে এখন পর্যন্ত এরকম একজন মানুষ তৈরি হয়েছে কিনা আমার জানা নাই। এরকম একজন নেতা বাংলাদেশ পরবর্তীতে তৈরি করতে পেরেছে কিনা আমার জানা নাই। তার মতো এরকম তার কথার মধ্যে যে একটা মানুষকে প্রভাবিত করার ক্ষমতা, এই ক্ষমতাটা আর কয়জন নেতার ছিল, কয়জন বাঙালি নেতার ছিল পরবর্তীতে 71 পরবর্তী? এগুলো নিয়ে কথা বললে আমি এখন মুজিবের দালাল, ভারতের দালাল, হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, এইসব কোনো কথা? একটা মানুষ হিসেবে তো এইসব আপনাদের এই ভুংবাং ভুজংবাজং ইতিহাস আপনি বললেই তো আমি মেনে নেব না বা বিশ্বাস করে নেব না। আমি যে কথাগুলো বলছি আপনি দেখেন, আপনি নিজে পড়েন, আপনি নিজে জানেন, জানার চেষ্টা করেন। জাহানারা ইমানের বই পড়েন, হুমায়ুন আমাদের মুক্তিযুদ্ধের কিছু বই আছে, এগুলো আপনাদের কাছে সহজ হবে, এগুলো পড়ে দেখতে পারেন। আরও তো হাজার হাজার শত শত দলিল আছে, এগুলো দেখেন, পড়েন, তারপর আপনি ডিসিশন নেন, কথা বলেন। সেগুলো তো করবেন না, কারণ আপনাদের আলটিমেটলি টার্গেট আপনারা এই দেশটাকে আবার পুনরায় পাকিস্তানে পরিণত করতে চান, আপনাদের পেয়ারি পাকিস্তান। আমি একদম ডিরেক্টলি বলে দিচ্ছি, কোনো পাকিস্তান প্রেমী, আমি কোনো দেশের মানুষকে ঘৃণা করি না, কিন্তু আমি যদি পৃথিবীর সবচেয়ে বেশি কোনো দেশের সেনাবাহিনীকে ঘৃণা করি সেটা হচ্ছে পাকিস্তান আর্মি। সবচেয়ে বেশি আমি ঘৃণা করি পাকিস্তান আর্মিকে। তারা শুধুমাত্র মানুষ হত্যা করেনি, তারা মনে করেন আপনার মা, আপনার খালা, এরা যাদের ছিল না, তাদের সারা রাত ভরে র্যাপ করতো, সারা রাত। কথাগুলো খারাপ লাগবে। শুধুমাত্র তাই না, ধরেন আপনার মা কিংবা আপনার বোন, তাদের সাথে র্যাপ করার পরে তাদের ব্রেস্ট মানে তাদের স্তন কেটে নিত, তাদের স্তনের যেই বৃন্ত বোটা এটা কামড়ে ছিঁড়ে ফেলতো, মানে তাদের উত্তেজনায়। এখন আপনারাও তো সেই উত্তেজনায় ভুগছেন, আমার কাছে এটাই মনে হচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ফালতু কথাবার্তা বললাম, এই ধরনের কথাবার্তা বলতে চাই না, কিন্তু আসলে নিজের মনের ভিতরের যে একটা মানে আবেগ কাজ করে, একটা আবেগ কাজ করে, একটা মানুষ ভুল করলে জিনিসটা দেখতে ভালো লাগে না, একটা মানুষ খারাপ কাজ করলে জিনিসটা দেখতে ভালো লাগে না। এই তাগিদ থেকেই কথাগুলো বললাম। আমি আপনাদের কাছে দুঃখিত, লজ্জিত। আমি আসলে কথাগুলো এইভাবে বলতে চাইনি। আমি মূলত বই পাঠ করি, বই পাঠের মধ্যেই থাকতে চেয়েছি, কিন্তু আসলে না, এমন সময়ে যদি কথা না বলি সেটা আমি আমার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকব, আমি আমার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। এই দায়বদ্ধতা আমি রাখতে চাই না। আমি আপনাদের এই সকল 32 নম্বরের ভাঙাচুরার যে সকল পরিকল্পনা আপনারা করেছেন বা ভেঙে দিয়েছেন, এগুলোর প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা, এবং আমি ঘৃণা পোষণ করছি আপনাদের প্রতি। কারণ কি? কারণ আপনারা আরেকজনকে ঘৃণা করছেন, তাই আমিও আপনাদের ঘৃণা করছি। এখন আপনি চিন্তা করে দেখতে পারেন, আমার মতো আরও কত কত মানুষ আপনাদের ঘৃণা করতে পারে। শুধুমাত্র যারা আওয়ামী লীগ তারা না, আপনারা সাধারণ মানুষের কথা ভাবছেন, তাদের ভেবেছেন তাদের মগজে কি চলে? সামনে সুদিন আসছে, আলা সুদিন না দুর্দিন জানি না, তবে হয় এই পরিস্থিতি থেকে আরও বাংলাদেশের মানুষ হয়তো উত্তরণ পাবে, নয়তো এই পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি লজ্জা প্রার্থনা করছি। এই ধরনের কথাবার্তা আমি বলতে চাই না, কিন্তু আমি নিজের বিবেকের কাছে আমি ধরা,
আমাকে এই কথাগুলো বলতে হয়েছে, যার জন্য আমি দুঃখিত। আমরা পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, বা আমি নিজে এখন ব্যক্তিগতভাবে পাঠ শুরু করব। আমরা আজকে দেখব শৈশবের প্রথম পর্যায়, পঞ্চম অধ্যায় থেকে শুরু করছি। খুব সম্ভবত এটি 17তম পর্ব হতে যাচ্ছে। শৈশবের প্রথম পর্যায় বা আর্লি চাইল্ডহুড। শৈশবের প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যাবলী অনেকের কাছে শৈশব জীবনের এমন একটি দীর্ঘ সময়, যে সময় ব্যক্তি বেশ অসহায় ও অন্যের উপর নির্ভরশীল। শিশুরা মনে করে যে শৈশব কখনো কখনো শেষ হবে না, তাই তারা সেই সুদিনের অপেক্ষা করে যখন তাদের আর নাবালক হিসাবে না ভেবে সাবালক আখ্যা দেবে। শৈশবের শুরু প্রায় 2 বছর বয়সে যখন প্রাক শৈশবকালের পরমুখাপেক্ষিতা অপেক্ষাকৃত কমে আসে, তখন থেকে যৌন পরিপক্কতা অর্জনের বয়স পর্যন্ত এর বিস্তৃতি। মেয়েরা গড়ে আনুমানিক 13 বছর বয়সে এবং ছেলেরা 14 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে। যৌন পরিপক্কতা অর্জনের পরে ছেলে মেয়েকে তরুণ হিসেবে আখ্যায়িত করা হয়। অতএব মোটামুটিভাবে মেয়েদের 11 এবং ছেলেদের 12 বছরের পূর্ব পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়। 11 অথবা 12 বছর ধরে বালক বালিকাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে মানসিক ও দৈহিক পরিবর্তন চলে। প্রত্যেক বয়সে সমাজ নির্ধারিত বিশেষ যোগ্যতা অর্জনের প্রত্যাশা পূর্ণ করতে হয় বলে শৈশবের সূচনায় ও শেষ পর্যায়ে শিশুর আচরণে পার্থক্য দেখা দেয়। সে কারণে শৈশবকে যে প্রাথমিক পর্যায় ও শেষ পর্যায় এরকম দুটি সম্পূর্ণ স্বতন্ত্র পর্যায়ে বিভক্ত করা উচিত, তা সর্বজন স্বীকৃত। প্রখ্যাত মনোবিজ্ঞানী হার্লকের মতে 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত শৈশবের প্রাথমিক পর্যায়ে নির্দেশ করে এবং 6 বছর থেকে শুরু করে যৌন পরিপক্কতা অর্জনের পূর্ব পর্যন্ত সময়কে শৈশবের শেষ পর্যায় বা বাল্যকাল বলা যায়। তাই প্রাক শৈশবের পরনির্ভরশীলতা ত্যাগ করে শিশুরা যখন ক্রমশ স্বাধীন হয়ে ওঠে, সেই সময় থেকে শুরু করে যখন সেই স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হয়, তখনই শৈশবের প্রথম পর্যায়ে শেষ বলা যায়। শৈশবের দুটি পর্যায়ে সীমারেখা এভাবে নির্দিষ্ট করার পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, এই বয়সে সমাজে বাধ্যতামূলকভাবে স্কুলে যাবার আগের বয়সে শিশুদের সাথে যেভাবে বয়স্ক ব্যক্তিরা ব্যবহার করে, স্কুলে পড়াশোনা শুরু করলে আচরণের ধরন বদলে যায়। তাদের সাথে বড়দের আচরণের প্রকৃতি এবং সম্ভাব্য আচরণ সংস্কৃতি কর্তৃক নির্ধারিত, অতএব সাংস্কৃতিক প্রত্যাশানুযায়ী নির্ধারিত হয় শৈশবের প্রথম ও শেষ পর্যায়ের সীমারেখা। দ্বিতীয়ত, 6 বছরের বয়সকে শৈশব ও বাল্যকালের মধ্যবর্তী সীমারেখা হিসাবে চিহ্নিতকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই জন্য যে 6 বছরের আচরণ শারীরিক বিকাশের পরিবর্তে সামাজিক উপাদান দ্বারা প্রভাবান্বিত। 6 বছর পূর্ণ হওয়ার আগে শিশুদের যে দৈহিক পরিবর্তন হয় ও 6 বছর পূর্ণ হলে যে পরিবর্তন হয়, তার মধ্যে খুব কম পার্থক্য দেখা যায়। যেমন 5 বছর ও 7 বছরের শিশুদের দৈহিক বৃদ্ধি ও বিকাশের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্যই দেখা যায় না। অন্যদিকে যেসব সমাজে 6 বছর বয়সের আগেই স্কুল শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে স্কুলের অভিজ্ঞতা সম্পন্ন শিশু ও যারা স্কুলে যায়নি এমন শিশুদের মধ্যে পার্থক্য সাধারণত সামাজিক প্রত্যাশানুযায়ী নির্ধারিত হয়। 5 অথবা 7 বছর বয়সে যদি বাধ্যতামূলক শিক্ষারীতি চালু থাকে, তবে 5 অথবা 7 বছর শৈশবের প্রথম পর্যায়ে ও বাল্যকালের মধ্যবর্তী সীমানা নির্ধারণ করবে। শিশুর স্কুল জীবন শুরুর সাথে সাথে যে নতুন সামাজিক প্রত্যাশার উদ্ভব হয়, যা শিশুর আগ্রহ, মূল্যবোধ ও আচরণ ধারায় পরিবর্তন আনে। ফলে স্কুলে যাবার আগে শিশু যেরকম ছিল আর সে সেরকম থাকে না। তাই দৈহিক পরিবর্তনের পরিবর্তে স্বাভাবিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সুদীর্ঘ শৈশবকে শৈশবের প্রথম পর্যায় এবং শেষ পর্যায় অথবা বাল্যকাল নামে দুটি স্বতন্ত্র পর্যায়ে বিভক্ত করা অধিক যুক্তিযুক্ত। বিকাশমূলক কার্যাবলী। স্কুল পূর্ব বয়সে শিশুদের যেসব ক্ষমতা অর্জন করতে হয়, তার কিছু প্রাক শৈশবে আয়ত্তাধীন হলেও অধিকাংশ অভিজ্ঞতা পরবর্তী 4 বছর মেয়াদী পর্যায়ে অর্জন করতে হয়। হ্যাভিকহার্স্ট প্রবর্তিত বিকাশমূলক কাজের সম্পূর্ণ বিবরণ প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে। প্রাক শৈশব শেষ হলে বড়দের মতো সঠিকভাবে পা না ফেলতে পারলেও সব স্বাভাবিক শিশু সহজভাবে হাঁটতে পারে, শক্ত খাবার খেতে শেখে এবং শারীরবৃত্তীয় কর্মপ্রণালীর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। মলমূত্র ত্যাগ করার প্রয়োজনীয় দক্ষতা প্রায় সম্পূর্ণভাবে অর্জন করে এবং পরবর্তী 2-1 বছরের মধ্যে মলমূত্র ত্যাগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণাধীন হয়। প্রায় সব শিশুর প্রয়োজনীয় শব্দ সম্ভার বা ভোকাবুলারি থাকে। তারা যে সব শব্দ বলে তা বেশ সঠিকভাবে উচ্চারণ করতে পারে, সংক্ষিপ্ত অথচ সহজ বাক্য ও আদেশ বুঝতে পারে এবং কয়েকটি শব্দ ব্যবহার করে অর্থবোধক বাক্য তৈরি করতে পারে। এ বয়সে অন্যের সাথে যোগাযোগ স্থাপন অথবা অন্যেরা তাদের কী বলছে তা বোঝার ক্ষমতা সীমিত। তবে স্কুলে লেখাপড়া শুরু করার আগেই শিশুরা এসব ক্ষমতা অর্জন করে। একইভাবে শিশুদের মধ্যে সমাজ ও পরিবেশ বিষয়ক সরল ধারণা গড়ে ওঠে। অবশ্য পরিবেশ ও সামাজিক মেলামেশার পরিধি বিস্তৃত লাভ করায় এসব ধারণা তাদের মানসিক চাহিদা খুব সামান্য পূরণ করতে পারে। কজন শিশু এ বয়সে ছেলে ও মেয়ের পার্থক্য যৌন শালীনতার অর্থ অনুধাবন করতে পারে, সে সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যায় না। আরও দেখা যায় যে ছেলে অথবা মেয়ের লিঙ্গ নির্ধারিত আচরণ সম্বন্ধে শিশুদের ধারণা অস্পষ্ট।
নৈতিকতা সম্পর্কিত ধারণার ক্ষেত্রে কথাটি বেশ প্রযোজ্য। ন্যায় অন্যায় বোধ পারিবারিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, কিন্তু পরিবারের বাইরে সবার সাথে, বিশেষ করে প্রতিবেশী, স্কুলে শিক্ষক মণ্ডলী ও খেলার মাঠে সঙ্গীদের সাথে মেলামেশা করার জন্য ন্যায় অন্যায় শব্দগুলোর অর্থ শিক্ষককে অবশ্যই বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে ন্যায় অথবা অন্যায় আচরণ করার আগে শিশুরা অবশ্যই বিচার বিবেচনা করতে শিখবে। শিশুরা বড় হয়ে ওঠার সাথে সাথে বয়স্কদের সজাগ দৃষ্টি শিথিল হয়। তখন বিবেকের সাহায্যে শিশুরা অন্যায় আচরণের অর্থ বুঝতে পেরে তা পরিহার করে সঠিক প্রতিক্রিয়া করে। শিশুদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অথচ খুবই কঠিন বিকাশমূলক কাজ হলো মা বাবা, ভাই বোন ও অন্যান্য অভিভাবকদের সাথে প্রীতির সম্পর্ক গড়ে তোলা। প্রাক শৈশবে সবার সাথে যে স্নেহময় সম্পর্ক গড়ে ওঠে, শৈশবে তার চেয়ে অনেক বেশি দৃঢ় সম্পর্ক স্থাপন করতে হয়। প্রাক শৈশবে অন্য ব্যক্তি অসহায় শিশুর স্নেহাকাঙ্ক্ষা পূর্ণ করেন বলে তাদের সাথে মায়া মমতার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু 3-4 বছর বয়সে কেউ শিশুকে আদর করলে প্রতিদানে তাকেও আদর করা শিখতে হয়। সংক্ষেপে বলা যায় যে আত্মনিমগ্নতা বর্জন করে শিশুকে হিতাকাঙ্ক্ষী পরার্থপরতা শিখতে হবে বলে শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন। এই লাইনটি সমাজের জন্য আমাদের অনেক 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 বেশি প্রয়োজন। মানে সংক্ষেপে বলা যায় যে আত্মনিমগ্নতা বর্জন করে শিশুকে হিতাকাঙ্ক্ষী পরার্থপরতা শিখতে হবে বলে শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন। তার মানে এই যে গতকালকে যারা এই সকল ভাঙচুরের সাথে জড়িত, তারা একজনও হিতাকাঙ্ক্ষী বা পরার্থপরতা শিখেনি, একদম ডিরেক্টলি কথা। এবং তারা প্রত্যেকেই আত্মনিমগ্নতায় জড়িত। তারা আত্মনিমগ্নতা বর্জন করতে পারেনি এবং ইন ফিউচারে তাদের পারবেন না, তারা বাকি জীবনেও পারবে না। কারণ কি, তাদের শৈশবের ভিত্তিটা সেখান থেকেই বীজ বপিত হয়ে গিয়েছে। আপনি তাদের যাই বলেন না কেন, তারা এই জায়গা থেকে আর আসবে না। আসলে অনেকের মুখে এখন দেশপ্রেমিক কথা শুনি। দেশপ্রেমিক কথা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায় যে তারাও দেশপ্রেমিক। যাই হোক, আমি এভাবে পড়ার মাঝখানে আপনাদের হয়তো কথা বলছি দেখে আমি দুঃখিত। আমি জানি আমি আমার নিজেকে চাইলেই আমি আমার নিজের আবেগকে আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু হ্যাঁ, আমি আমার নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু সেই আবেগ আমাকে কষ্ট দিবে। আমি এই কষ্ট মেনে নিতে পারবো না, আমি এই কষ্ট নিতে চাই না। আমার যা ক্ষতি হওয়ার হোক না, কিন্তু আমি যে কোনো সময় প্রতিটি মানুষকে হত্যা, খুন করা, মারপিট করা, ধর্ষণ করা, মেয়েদের শ্লীলতাহানি করা, টিটকারি দেওয়া, ইফটিজিং করা, চুরি করা, ডাকাতি করা, এই খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই জাতীয় সকল কিছুর আমি বিরুদ্ধে। এই সকল কিছু চাই না। মানুষ শান্তিতে থাকুক, মানুষকে শান্তিতে থাকতে দেয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়, বা বাংলা ভাষাভাষী যারা আছে অনেক মানুষ শান্তিপ্রিয়। কিন্তু আমাদের এই বাঙালি রক্তে যেমন আমরা নিজেদের এক মুহূর্তে নিজেদের সব কিছু যেমন বিলিয়ে দিতে পারি, আবার আমাদের মধ্যে এমনও আছে মানুষ যারা এক মুহূর্তে অন্যের সব কিছু নিজে নিয়ে নিতে পারে। যাই হোক, আমরা এখন দেখব দৈহিক বিকাশ। মানে সোজা কথা, এই আত্মনিমগ্নতা বর্জন করে শিশুকে হিতাকাঙ্ক্ষী পরার্থপরতা শিখতে হবে বলে শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন। আপনি আপনার শিশুকে যদি আত্মনিমগ্নতা বর্জন করতে না শেখাতে পারেন, সেই দায়ভার এবং তার পরিণতি ভোগ করবেন আপনি, কারণ সন্তানটি আপনার। দৈহিক বিকাশ। প্রাক শৈশবের তুলনায় এই বয়সী শিশুদের দৈহিক বৃদ্ধি খুব ধীর গতিতে চলে। শৈশবকালে দৈহিক বৃদ্ধি একভাবে চললেও ঋতুভেদে তারতম্য হতে পারে। পাশ্চাত্য দেশের অনেক সমীক্ষায় দেখা গেছে যে ওজন বৃদ্ধির উপযুক্ত সময় জুলাই থেকে ডিসেম্বর মাসে মাঝামাঝি পর্যন্ত। সেভাবে এপ্রিল থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে উচ্চতা বৃদ্ধি পায়। আমেরিকার শিশুদের দৈহিক বিকাশের প্রধান দিকগুলোর বর্ণনা নিচে দেওয়া হলো। উচ্চতা। শিশুদের বার্ষিক উচ্চতা বৃদ্ধির গড় হার 3 ইঞ্চি। 6 বছর বয়সে শিশুদের গড় উচ্চতা 46.6 ইঞ্চি। ওজন। শিশুদের বার্ষিক ওজন 4 থেকে 5 পাউন্ড বৃদ্ধি পায়। 6 বছরে শিশুদের ওজন জন্ম সময়ের ওজনের প্রায় 7 গুণ বেশি হওয়া উচিত। মেয়েদের গড় ওজন 48.5 পাউন্ড ও ছেলেদের গড় ওজন 49 পাউন্ড। দৈহিক অনুপাত। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়। মুখের আকৃতি ছোট হলেও থুতনি বেশ বোঝা যায় এবং গলা লম্বা হয়। দেহকাণ্ডের খর্বাকৃতি অদৃশ্য হয়ে দেহ ঋজু হয়।
এর ফলে পেট সমান, বক্ষদেশ প্রশস্ত হয় এবং কাঁধ প্রশস্ত ও 4 কোণা বিশিষ্ট হয়। শিশুর বাহু ও পা লম্বা হয় এবং হাড় ও পায়ের পাতা প্রশস্ত হয়। দেহ সৌষ্ঠব। দেহ সৌষ্ঠবের পার্থক্য শৈশবে সবচেয়ে প্রথমে ধরা পড়ে। কোনো কোনো শিশুর মধ্যে এন্ডোমরফিক দৈহিক গড়ন দেখা যায়। এই সমস্ত শিশুর পেট স্ফীত হয় এবং দেহ গোলগাল ও মোটা। কোনো কোনো শিশু মেসোমরফিক বৈশিষ্ট্যের অধিকারী। এসব শিশুর দেহ বলিষ্ঠ ও সুগঠিত। আবার কোনো কোনো শিশুর মধ্যে একটোমরফিক দৈহিক বৈশিষ্ট্য দেখা যায়। এই শ্রেণীভুক্ত শিশুর দেহ দীর্ঘ ও ক্ষীণ হয়, তাদের পেশি সুগঠিত হয় না ও আন্তঃরসযন্ত্রও বিশেষ বর্ধিত হয় না। বিভিন্ন শ্রেণীর দৈহিক আকৃতি এখানে একটি চিত্রের মধ্যে দেখানো গেছে যে একটোমরফিক যে দৈহিক গঠনটা তারা একটু ছিমছিমে থাকে, মানে একটু চিকন, এবং মেসোমরফিক তারা একটু মিডিয়াম, এবং এন্ডোমরফিক যারা তাদের দৈহিক গঠনটা একটু মোটাসোটা থাকে। অস্থি ও পেশি। ডেভেলপমেন্টাল ডাইরেকশন নীতি অনুযায়ী দেহের বিভিন্ন অঙ্গের অস্থি বিভিন্ন মাত্রায় কাঠিন্য লাভ করে। পেশির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। শক্ত ও সরল হওয়ায় শৈশব অতিক্রমকালে শিশুদের ওজন বেশি হলেও তাদের শীর্ণ দেখায়। চর্বি। গোলগাল ও মোটা হওয়ার প্রবণতা বা এন্ডোমরফি যেসব শিশুর রয়েছে তাদের দেহে পেশির কলার চেয়ে স্নেহকলার সংখ্যা বেশি। বলিষ্ঠ ও সুগঠিত দেহের অধিকারী শিশুর শরীরে স্নেহকলার চেয়ে পেশিকলার সংখ্যা বেশি হয়। আর শীর্ণকায় শিশুদের দেহে ক্ষুদ্রাকৃতি পেশি ও অল্প সংখ্যক দেহকলার সন্নিবেশ দেখা যায়। দাঁত। শৈশবকালের প্রথম 4 থেকে 6 মাসের মধ্যে অবশিষ্ট 4টি অস্থায়ী দাঁত অর্থাৎ মাড়ির গোড়ায় 4টি দাঁত ওঠে। শৈশবের প্রথম পর্যায়ে শেষ দিকে অস্থায়ী দাঁত পড়ে স্থায়ী দাঁত ওঠে। সামনের সারিতে প্রথম দাঁত ওঠে। শৈশব পূর্ণ হলে সব শিশুর মধ্যে সামনের সারিতে 1-2টি স্থায়ী দাঁত উঠতে দেখা যায় ও অন্যান্য জায়গায় অস্থায়ী দাঁত পড়ে যাওয়ায় যে ফাঁক সৃষ্টি হয় ক্রমশ সেখানে স্থায়ী দাঁত উঠতে থাকে। প্রাক শৈশব ও শৈশবের প্রথম পর্যায়ের দৈহিক বিকাশের উপরের বিবরণ লক্ষ্য করলে দেখা যাবে যে শিশুর দৈহিক বিকাশ একটি পূর্বনির্ধারিত ধারা অনুসরণ করে, কিন্তু তা সত্ত্বেও দৈহিক বৈশিষ্ট্য বিকাশের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান। যেমন প্রতিভাবান উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুরা শৈশবে স্বাভাবিক অথবা স্বল্প বুদ্ধিসম্পন্ন শিশুদের চেয়ে লম্বা বেশি হয়। ছেলে মেয়ে ভেদাভেদে উচ্চতা ও ওজনের কোনো তারতম্য না হলেও দেখা যায় যে প্রত্যেক বয়সে মেয়েদের ক্ষেত্রে অস্থির কাঠিন্য ছেলেদের চেয়ে আগে সম্পন্ন হয় ও অস্থায়ী দাঁত তাড়াতাড়ি পড়ে যায়। উচ্চ আর্থসামাজিক মর্যাদাসম্পন্ন পরিবারের শিশুরা উন্নতমানের খাবার পায়। তদুপরি গর্ভাবস্থায় আতুরকালে উন্নতমানের যত্ন পায় বলে তাদের উচ্চতা, ওজন ও পেশির বিকাশ তাড়াতাড়ি হয় বলে গবেষণায় দেখা যায়। আচ্ছা, আসলে আজকে আর আমার পড়ার প্রতি আসলে কোনো আমার আগ্রহটা নেই তেমনভাবে। যাই হোক, আমি আজকে আর পাঠ করছি না। আমরা পরবর্তী পর্বে দেখব নিয়মিত শারীরবৃত্তীয় আমাদের কার্যাবলী বা নিয়মিত শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো আমাদের আসলে কোন কোন ক্ষেত্রে বিকাশ ঘটায়। যেমন নৈপুণ্য অর্জনের জন্য কীরকম বিকাশ ঘটায়, হাতের নৈপুণ্য অর্জনের জন্য পায়ের নৈপুণ্য, একটি হাত ব্যবহারের ক্ষমতা, বা আমাদের কথার উন্নতি কীভাবে ঘটে, শব্দের উচ্চারণ কীভাবে হয়, শব্দকোষের প্রণয়ন কীভাবে হয়, বা কথার বিষয়বস্তুর কী হতে পারে, বা কথা বলার পরিমাণ কী হতে পারে, এই জিনিসগুলোই আমরা পরবর্তী পর্বে দেখব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আমি কেন সাবধানে থাকতে বলি? এই কারণেই সাবধানে থাকতে বলি। আসলে আমাদের জীবনের নিরাপত্তা নেই। কে কখন কোথায় মারা যায় কেউ বলতে পারছে না। স্বাভাবিক মৃত্যু একটা, অস্বাভাবিক মৃত্যু কিন্তু আরেকটা। আমি অস্বাভাবিক মৃত্যুর কথা বলছি। যাই হোক, জানি না ভবিষ্যতে আমার কি আছে কপালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার পাঠ শুনেন তারা দয়া করে আমাকে একটু জানাবেন আপনারা কেমন উপভোগ করছেন আমার পাঠ। যদি খারাপ লাগে, কতটা খারাপ লাগছে একটু আমাকে বলে দিবেন। আমি চাই আপনি একটু আমার প্রতি একটু সময় দেন, 1 মিনিটের সময় একটা কমেন্ট করেন। আপনার হয়তো 1 মিনিটের কমেন্ট আমার কাজ করার স্পৃহাকে আরও 1 ঘন্টা দীর্ঘায়িত করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা।